প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা কয়েকদিন ধরে আমরা দেখছি যে মোটামুটি ভালো। প্রায় 600-800 কোটি এবং এমনকি কোনো দিন 1000 কোটিও টাকা ট্রেড হচ্ছে। এটা কিন্তু মোটামুটি একটা ভালো ইঙ্গিতই বলা যায়। তো এর মধ্যে এখন আমরা এমন কিছু স্টক দেখছি যে স্টকের দাম অনেক বেড়ে গিয়েছে, আবার কিছু স্টক আছে সেগুলো বেড়ে গিয়ে আবার কারেকশন পর্যায়ে চলে এসেছে। আবার এমন কিছু স্টক রয়েছে যেগুলো ফ্লোর প্রাইস ভেঙে এখনও উঠতে পারছে না, অর্থাৎ ফ্লোর প্রাইস থেকে বের হতে পারছে না। তো এই অবস্থায় আমাদের বাজারে থাকার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি, আজকের আলোচনায় আমরা সেই বিষয়ে কথা বলবো। তো শুরুতেই আমি যেটা মনে করি সেটা হলো যে এখন আপনারা খেয়াল করবেন যে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কোম্পানি সম্পর্কে অনেক নিউজ দেখা যাচ্ছে, বা বিভিন্ন রকম লোকের কাছে আপনি ফোন পাবেন, বা অনেকে আপনাকে নানান রকম খবর দিবে কোম্পানির বিভিন্ন ভালো মন্দ সম্পর্কে। তো শুরুতেই আমি যেটা মনে করি সেটা হলো যে কোনটা নিউজ এবং কোনটা গুজব, এইটা আমাদেরকে নিশ্চিত হতে হবে। নিউজ এবং গুজবের মধ্যে পার্থক্যটা আমাদের জানতে হবে, বা পার্থক্য আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমি যেটা আমার কাছে কেউ একজন আমাকে বলেছে, তো সেটা নিউজ নাকি সেটা গুজব, এটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে বা আমাদেরকে জানতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয়, যে কোনো নিউজ যদি আমাদের চোখে পড়ে, এখন তো অনলাইনে বিভিন্ন সোর্স থেকে নিউজ আসে, তো সেই নিউজের সোর্সটা কি, এই সোর্সটা অথেন্টিক কিনা, এটা আমাদেরকে একটু যাচাই বাছাই করে দেখাটা খুবই জরুরি। কারণ এমন অনেক ওয়েবসাইট আছে যারা হয়তো বিভিন্ন রকম নিউজ প্রচার করে, তো সেসব নিউজের সত্যতা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। তো এই জন্য আপনি যে নিউজটা পড়ছেন, বা আপনার মোবাইলের স্ক্রিনে যে নিউজটা বা ফেসবুকের হোম পেজে যে নিউজটা আপনি পাচ্ছেন, এই নিউজের সোর্সটা কি, এটা কি দেশের ডিপেন্ডেবল কোনো বা প্রথম সারির কোনো পত্রিকা থেকে নিউজটা প্রকাশ করা হয়েছে, নাকি অখ্যাত কোনো একটা ওয়েবসাইট থেকে প্রকাশ হয়েছে এইটা, বা কারো কোনো ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে এই খবরটা প্রচার করা হচ্ছে। তো এইটা আমাদেরকে নিশ্চিত হতে হবে, কারণ নিউজের সোর্সের উপরে অনেকটাই ডিপেন্ড করে যে এই নিউজের সত্যতাটা বা নিউজটা অথেন্টিক কিনা। যে নিউজ সোর্সটা থেকে আমি নিউজ পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। এই জন্য আমাদেরকে এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে যে বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে আমি মনে করি সেটা হলো যে কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ এখন আপনারা দেখবেন যে মার্কেট ভালো হওয়ার পর থেকে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপে আইটেম দেওয়া শুরু হয়েছে। এই আইটেমগুলো কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের দিকে যখন মার্কেটের খুবই খারাপ অবস্থা ছিল, তখন কিন্তু এরকম এত আইটেম পাওয়া যেত না। কিন্তু এখন মার্কেট যখন ভালো হওয়া শুরু হয়েছে বা মোটামুটি একটা অবস্থায় এসেছে, এখন কিন্তু বিভিন্ন রকম গ্রুপে আইটেম দিতে দেখা যাচ্ছে অনেকে। আপনি এই কারো আইটেম নেবেন কিনা বা কোনো গ্রুপে জয়েন করবেন কিনা, জয়েন করে কোনো স্টকে এন্ট্রি নেবেন কিনা, এটা একান্তই আপনার সিদ্ধান্ত। তবে আমি যেটা বলবো সেটা হলো যে একটু শুধু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনি যার পরামর্শে কোনো একটা স্টক কিনছেন, তো এটা এমনও হতে পারে যে অনেককেই দেখা যায় অনেক ক্ষেত্রে যে তারা এই সব স্টকে দীর্ঘদিন ধরে আটকে আছেন, বা তারা তাদের প্রত্যাশিত লাভে যেতে পারছেন না বিধায় তারা কিন্তু অনেককে কেনার ক্ষেত্রে প্রলুব্ধ করেন যে এইটা হয়তো আগামী 1 সপ্তাহে ডাবল হবে, 2 সপ্তাহে ডাবল হবে, বা 1 মাসে ট্রিপল হবে, এরকম বিভিন্ন রকম প্রলোভন দেখাতে দেখা যাচ্ছে। তো এই জন্য অনেকেই আবার দেখা যায় যে এই সব গ্রুপের বিভিন্ন স্টক কিনে তারা কিন্তু অনেক সময় আটকে যান। সে তার প্রত্যাশিত লাভ তো করতে পারেই না, বরং তার টাকাটা দীর্ঘ সময় আটকে থাকে। আর এখানে আরেকটা বিষয় হলো যে এসব গ্রুপে দেখা যায় জয়েন হওয়ার সময় অনেক একটা ফি দিতে হয়, বা কোনো একটা স্টকে যখন আপনি ক্যাপিটাল গেইন করলেন তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিতে হয়।
কিন্তু অনেকেই কিন্তু লাভটা নেয়, কিন্তু আপনার যখন লোকসান হচ্ছে সেই দায় দায়িত্বটা কিন্তু তারা নিতে চায় না বা নেন না। তো এই জন্য এই পাতানো ফাঁদে পা দেওয়া থেকে খুবই সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ আমি যেন কারো পাতানো ফাঁদে আমি যেন কারো পাতানো ফাঁদের শিকার না হই। কারণ এখানে আমরা আমাদের খুবই কষ্টের টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করি, আমরা যারা বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী। তো এই টাকাটা যদি লাভ হয়, সেই লাভের ভাগিদার আমরা হই, এবং কোনো গ্রুপে যখন আমরা জয়েন করে লাভ করি তো তার পার্সেন্টেজ দিতে হয়, কিন্তু যখন লোকসান হয় এই লোকসানটা কিন্তু আমাদেরকেই বিয়ার করতে হয়। তো এই জন্য এই পাতানো ফাঁদে বা এই ধরনের গ্রুপে জয়েন করার ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে এটা খুবই চিন্তাভাবনা করে এবং যাচাই বাছাই করে দেখা উচিত যে ওই গ্রুপের যিনি অ্যাডমিন, তো তার সম্পর্কে বাজারে কীরকম মানুষ বলে, বা তার সম্পর্কে আগে থেকে যারা ওই সব গ্রুপে রয়েছেন তাদের এক্সপিরিয়েন্স কীরকম, তাদের রিভিউ কীরকম, ফিডব্যাক কীরকম। তো এই বিষয়গুলো আমাদের জেনে নিয়ে তারপরেই কিন্তু এইসব গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এটা একান্তই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাই হোক, এরপরে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো মার্কেটে নতুন টাকা বিনিয়োগের ক্ষেত্রে। এখন আপনার মনে হতে পারে যে মার্কেট তো এখন মোটামুটি ভালো একটা অবস্থায় আছে, তো আমার অনেক দিন ধরে অনেক টাকা আটকে আছে, আমি যদি এইসব স্টকে বা আমি পার্টিকুলার কোনো স্টকে আরও নতুন করে টাকা মার্কেটে ঢুকাই বা বিনিয়োগ করি, সেক্ষেত্রে হয়তো আমি এখন ভালো একটা রিটার্ন পেতে পারি। কিন্তু আমি বলবো যে নতুন টাকা বিনিয়োগের ক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করুন। কারণ হচ্ছে মার্কেট কিন্তু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়েছে এই কথাটা কিন্তু আমরা বলতে পারছি না। কারণ আমাদের মার্কেটে অনেক সময় দেখা যায় যে 2000 কোটি, 2500 কোটি, 3000 কোটি টাকা পর্যন্ত কিন্তু নর্মাল মার্কেটে এটা কিন্তু লেনদেন হয়। এবং দেখা যায় যে যেসব স্টক ব্লু চিপ স্টক বা মার্কেটের ভালো কোম্পানি হিসেবে পরিচিত, এইসব স্টকগুলো কিন্তু এখনও কিন্তু ফ্লোর প্রাইসে অনেকগুলো আটকে রয়েছে, বা সেগুলোতে কিন্তু খুব স্বাভাবিক লেনদেন হচ্ছে না। তো এটা মানি ফ্লো মার্কেটে না থাকার কারণে এটা হচ্ছে, এটা ঠিক আছে একটা লজিক। কিন্তু কথা হলো যে আপনি যদি এই সময় মার্কেটে নতুন করে আবার টাকা ঢোকান, তো দেখা গেল যে আপনার পছন্দ যদি সঠিক না হয়, তাহলে কিন্তু ফ্লোর প্রাইস থাকার কারণে আপনার বের হওয়াটাও অনেকটা কঠিন হবে। তো আপনি হয়তো কারো কাছে ধার দেনা করে বা কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে আপনি হয়তো মার্কেটে টাকাটা বিনিয়োগ করলেন একটা ভালো রিটার্ন পাওয়ার আশায়, সেক্ষেত্রে আপনি হয়তো আটকে গেলেন। আপনি আগে থেকে আটকে আছেন, আরও নতুন করে টাকা ঢুকিয়ে আটকে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার বিপদটাকে আরও, সংকটটাকে আরও ঘনীভূত করলেন। তো এটা যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। তো এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো সেক্টর বাছাইয়ের ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সেক্টর গেম হচ্ছে। তো কোনো সেক্টর খুবই ভালো করছে, যেমন গত সপ্তাহে টেক্সটাইল সেক্টরটা কিন্তু খুবই ভালো করেছে। তো এই টেক্সটাইল সেক্টর কয়েকদিন কিন্তু লিডিং অবস্থায় ছিল। তো এখন এই টেক্সটাইল সেক্টরটা লিডিং অবস্থায় ছিল বলে যদি আপনি আপনার সব স্টক টেক্সটাইলের কিনে ফেলেন, সেটাও কিন্তু একটা সুবিবেচিত সিদ্ধান্ত হবে না। কারণ এই টেক্সটাইল সেক্টর হয়তো কয়েকদিন লিড দিয়েছে, আবার হয়তো নতুন কোনো সেক্টর সামনে চলে আসবে। সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ফার্মাসিউটিক্যাল হতে পারে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, যে কোনো সেক্টর হতে পারে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনি যেই সেক্টরের স্টকে এন্ট্রি নিচ্ছেন, এইটার লিডিং অবস্থায় থাকা বা সেকেন্ড থার্ড যেটাই বলি না কেন, তো এইটা মানে কী অবস্থায় ছিল, তো এই স্টক আবার লিডিং পজিশনে বা আবার উপরের দিকে যেতে পারবে কিনা এই সেক্টরটা, সেটা কিন্তু এই সম্ভাবনাটা আপনাকে বিবেচনা করে কোনো একটা সেক্টর পছন্দ করতে হবে। তারপর সেটা হচ্ছে যে আইটেম বাছাইয়ের ক্ষেত্রে। এখন আপনি যেই আইটেমটা বাছাই করছেন, আমরা কয়েকদিন ধরে দেখছি যে জাঙ্ক আইটেমগুলো, এইগুলো কিন্তু খুবই একটা রমরমা অবস্থা। কোনো আইটেম দেখা যাচ্ছে যে ট্রিপলের কাছাকাছি চলে গেছে। তো এখন কথা হলো যে এই আইটেমগুলো অনেক দাম, মানে ভালো গেইন দিচ্ছে, এটা মনে করে যদি আপনি যদি এসব আইটেমে এন্ট্রি নিয়ে ফেলেন,
তো দেখা গেল যে আপনি যদি সঠিক সময়ে আপনি আপনার প্রফিটটা বুক করে বের হতে না পারেন, তো তাহলে আপনি সেই জায়গায় আটকে যেতে পারেন, এবং এটা আপনি কতদিনে আবার বের হতে পারবেন এটা কিন্তু বলাটা খুবই কঠিন। তো এই জন্য আইটেম বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে খুবই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে যেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি এটা হলো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। আপনি যখন এন্ট্রি নিচ্ছেন, এটা সাপোর্টে রয়েছে নাকি রেজিস্ট্যান্সে রয়েছে নাকি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝামাঝি রয়েছে, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝে এন্ট্রিটা নিতে হবে। কারণ এখন কিন্তু সবাই যেভাবে পারছেন নিজেদের প্রফিটটা বুক করে কিন্তু তারা দেখা যাচ্ছে যে নতুন কোনো স্টকে এন্ট্রি নিচ্ছেন বা সেক্টর চেঞ্জ করে অন্য পরের যে সেক্টরে গেমটা হতে পারে সেই সেক্টরের দিকে তারা কিন্তু ঝুঁকছেন। এইটাই কিন্তু বর্তমান মার্কেটে এই পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য আপনি যদি কোনো একটা স্টকে রেজিস্ট্যান্সে গিয়ে এন্ট্রি নেন এবং দেখা যাচ্ছে যে তাতে বড় বিনিয়োগকারী যারা রয়েছেন বা বেশিরভাগ বিনিয়োগকারী দেখা গেল ওই সময় প্রফিটটা বুক করে চলে গেছেন, তো এই সময় আপনি যদি সঠিক সময়ে দেখা গেল যে বের হওয়ার সময় আপনার যেদিন বের হওয়ার সময় সেদিন আপনার স্টকটা ম্যাচুর না, আপনি বের হতে পারলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং দেখা যাচ্ছে এই সঠিক সময়ে এন্ট্রিটা না হওয়ার কারণে আপনার কিন্তু এই স্টকে লোকসানটা হওয়ার একটা আশঙ্কা থাকে। তো এই জন্য এন্ট্রিটা আপনার সঠিক হচ্ছে কি না এটা আপনাকে ইনশিওর করতে হবে। এরপরে যে বিষয়টা ইনশিওর করতে হবে সেটা হলো যে প্রফিট বুক করা, সঠিক সময়ে প্রফিটটা বুক করতে হবে। কারণ এখন মার্কেটে দীর্ঘদিন একটা খারাপ অবস্থা ছিল, অনেকেই অনেক বড় অঙ্কের লোকসানে রয়েছেন। এই জন্য সবাই যেটা চিন্তা করছেন বা আমি অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি সেটা হলো যে মোটামুটি একটা প্রত্যাশা অনুযায়ী প্রফিটটা পেলেই সেটা তারা বুক করার চেষ্টা করছেন। তো এই জন্য আপনি যদি অনেক বড় অঙ্কের প্রফিট ডাবল ট্রিপল এইরকম প্রফিট বুক করার প্রত্যাশা করে বসে থাকেন, তো তাহলে কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রে এটা আপনার জন্য বড় লোকসানের কারণ হতে পারে। তো এই জন্য আপনার বা আমাদের জন্য আমি মনে করি যেটা ভালো হয় সেটা হলো যে মোটামুটি একটা লজিক্যাল প্রফিট প্রত্যাশা করে এবং কোনো একটা স্টক এন্ট্রি নেওয়ার পরে সেই জায়গায় যদি যায় তাহলে প্রফিটটা বুক করা। তাহলে যেটা হয় সেটা হলো যে আমাদের হয়তো লাভ অনেক সময় কম হতে পারে, কিন্তু হয়তো এই স্টকটার সেল প্রেশার আসার কারণে অনেক সময় আমাদের বোকামির কারণে আমরা অনেক সময় দেখা যায় যে যেখানে আমার লাভ হওয়ার কথা ছিল সেখানে লোকসান করে বের হতে হয়। এই ধরনের পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হবে না। তো সব শেষে আমি যেটা বলতে চাই, কয়েকটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হলো যে বেশি লাভ করার চেয়ে আমাদের লোকসানটাকে মিনিমাম অবস্থায় রাখা এটা খুবই জরুরি। কারণ একটা বিষয় আমরা অবশ্যই জানি, স্টক মার্কেটে আমাদের যে এই লোকসানটা আমাদের লোকসানের দায় দায়িত্ব কেউ কিন্তু বহন করে না। তো এই জন্য আমরা যেটা চেষ্টা করব যে আমাদের হয়তো লাভ অনেক সময় কম হতে পারে, তো কিন্তু আমাদের লোকসানটা যাতে আমরা আমাদের সর্বাবস্থায় মিনিমাম পর্যায়ে রাখতে পারি সেই কৌশল অবশ্যই আমরা অবলম্বন করব। এবং আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে বেশি সংখ্যক ট্রেড করা এটার চেয়ে আমি যদি কম সংখ্যক ট্রেড করি এবং আমার যদি সাকসেসফুল ট্রেড হয় সেটা কিন্তু ভালো। কারণ আমরা বেশি ট্রেড করলাম, দেখা গেল যে এক মাসে আমি 10টা স্টকে এন্ট্রি নিলাম, কিন্তু 10টা স্টকে এন্ট্রি নিতে গিয়ে আমার 6টাতেই লোকসান হয়ে গেল, এটা কিন্তু খারাপ। কারণ এই 6টার লোকসান আমি যা করলাম এবং অন্যদিকে যে 4টাতে আমি লাভ করলাম এই লাভের অঙ্কটা যদি বেশি না হয় তাহলে কিন্তু দিন শেষে আমি লসেই থেকে গেলাম। অথবা যে আমি যে 10টা ট্রেডে এন্ট্রি নিলাম কিন্তু 6টাতেই আমার লাভ হলো, 4টিতে লোকসান হলো, সেক্ষেত্রে আমার উইনিং ট্রেডের সংখ্যা বাড়লো, কিন্তু যে 6টিতে আমি লাভ করলাম আর অন্যদিকে যে 6টিতে আমার লোকসান হলো, লোকসানের অঙ্কটা যদি বেশি হয় তাহলে কিন্তু আলটিমেট কোনো লাভ হলো না। তো এই জন্য আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, সেটা হলো যে আমি বেশি সংখ্যক ট্রেড করাটা পরিহার করব, বরং আমরা অল্প সংখ্যক ট্রেড করে এই ট্রেডটা যাতে সাকসেসফুল হয়, আমরা যাতে আমাদের
লাভটাকে ম্যাক্সিমাম করতে পারি সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আর সর্বশেষে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে কোনো একটা স্টকে আটকে না থেকে কোডে আমার নগদ টাকা থাকাটা তার চেয়ে বেশি ভালো। কারণ কোনো একটা স্টকে যদি আমরা আটকে যাই তাহলে আমরা কিন্তু ওই টাকাটা কাজে লাগাতে পারি না। আর এখন ফ্লোর প্রাইস থাকার কারণে এখানে আমাদের বের হওয়াটাও ইচ্ছা করলে আমরা বের হতে পারছি না। কিন্তু তার চেয়ে কোডে যদি আমাদের নগদ টাকা থাকে, আমাদের হাতে অপশন থাকে, আমরা নতুন কিছু চিন্তা করতে পারি। তো এই জন্য আমাদেরকে এই কথাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমি কোনো স্টকে আটকে না গিয়ে তার চেয়ে যদি আমার কোডে এই টাকাটা নগদ অবস্থায় থাকে, এটা আমাদের জন্য বেটার। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।